বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য উত্তেজনা চরমে। এই দুই পরাশক্তির চলমান তিক্ত বাণিজ্য দ্বন্দ্বে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইউরোপের নেতারা। কারণ এই বিরল খনিজগুলো আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই খাতে চীনের একচ্ছত্র আধিপত্য এখন গোটা বিশ্বের জন্যই হুমকি স্বরূপ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফরেন পলিসির এক প্রতিবেদনে বলা হয়, চীন বহু দশক ধরে নিজেদের খনিজ শিল্পে বিপুল বিনিয়োগ করে আসছে। তারা আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে বিশ্বের 85% বিরল খনিজ প্রক্রিয়াজাতকরণ এবং 90% চুম্বক উৎপাদনের ক্ষমতা এখন তাদের হাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2019 সালে যখন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেন, তখন চীন বিরল খনিজ রপ্তানি সীমিত করে পাল্টা জবাব দেয়, যা শুধু হোয়াইট হাউস নয়, বরং বেইজিংয়ের সব বাণিজ্য অংশীদারদের জন্য ছিল এক কঠিন সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের মতোই ইউরোপও চীনের এই বিরল খনিজ নিয়ন্ত্রণের সামনে অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের নিরাপত্তা বিশ্লেষক ইলারিয়া মাজোকা বলেন, যদি চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমনটা করতে পারে, তবে তারা যে কোনো দেশের সঙ্গেই এটা করতে পারে। চীনকে আবার এমন কিছু করা থেকে কেউ আটকাতে পারবে না। এ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বেইজিংয়ে একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। তখন এই উদ্বেগগুলো স্পষ্টভাবে সামনে আসবে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লেয়েন এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চীনা বিরল খনিজের উপর নির্ভরতা কমানোর ইস্যুটি তুলবেন বলে আশা করা হচ্ছে। কলাম্বিয়া ইউনিভার্সিটির গ্লোবাল এনার্জি পলিসি সেন্টারের টম মোরেনহাউট বলেন, ইউরোপ চায় চীনের কাছ থেকে আরও স্থিতিশীল এবং নির্ভরযোগ্য বিরল খনিজ সরবরাহ। তারা চায় না যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান লড়াইয়ের মধ্যে টেনে নেওয়া হোক ইউরোপকে। এই সম্মেলন বেইজিং ব্রাসেলস সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন করছে, কিন্তু বাস্তবতা হলো দুই পক্ষের সম্পর্ক এখন চরম টানাটানিতে রয়েছে। শুধু বিরল খনিজের ইস্যুই নয়, দুই পক্ষের মধ্যে রাশিয়ার ইউক্রেন আক্রমণ, ইউরোপে চীনা বৈদ্যুতিক গাড়ির ঢল ও বিভিন্ন বাণিজ্য বিষয়েও রয়েছে দ্বন্দ্ব। চীনই শুধু ইউরোপের মাথা ব্যথার কারণ নয়। ইউরোপ বর্তমানে ট্রাম্প প্রশাসনের শুল্ক যুদ্ধ এবং আটলান্টিকের দুই পাড়ে সম্পর্কের অবনতির চাপও সামাল দিতে হিমশিম খাচ্ছে। ইউরোপ এখন চারদিক থেকে চাপে আছে। এই টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে, যখন বেইজিং ও ব্রাসেলসের মধ্যে ইউক্রেন ইইউ নিষেধাজ্ঞা, চীনের অতিরিক্ত শিল্প উৎপাদন ও বাণিজ্য নীতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য লেগেই আছে। ফন ডার লেয়েন বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের অংশীদারিত্ব যদি সামনে এগিয়ে নিতে হয়, তবে আমাদের সত্যিকারের ভারসাম্য আনা দরকার। কম বাজার বিকৃতি, চীনের কম রপ্তানি এবং ইউরোপীয় ব্যবসার জন্য ন্যায্য ও পারস্পরিক প্রবেশাধিকার দরকার চীনে। চীন অবশ্য ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। স্টিমসন সেন্টারের চায়না প্রোগ্রামের পরিচালক ইউং সান বলেন, চীন মনে করে ইউরোপের উচিত বাস্তবতাকে মেনে নেওয়া এবং ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক নতুন করে বিবেচনা করা। বেইজিংয়ের দৃষ্টিতে ইউরোপের পক্ষে চীনকে শত্রু হিসেবে দেখা মোটেই সম্ভব নয়। এসব উত্তেজনার পেছনে মূলত রয়েছে ইউরোপের বিরল খনিজের ওপর নির্ভরতা। বহুদিন ধরেই ইউরোপ নতুন সরবরাহ উৎস ও শৃঙ্খল গঠনের চেষ্টা করে আসছে, কিন্তু তা এখনও পর্যাপ্ত হয়নি। ক্রিটিক্যাল র ম্যাটেরিয়ালস অ্যাক্ট নামের নতুন আইন এনে ইউরোপ এখন দেশীয় খনিজ উত্তোলন, প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারের লক্ষ্যমাত্রা ঠিক করেছে, যাতে চীনের উপর নির্ভরতা কমানো যায়। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বিরোধ এবং চীনের বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ির ফলে ইউরোপীয় বাজারেও ধাক্কা লেগেছে। এটি ইউরোপীয় নেতাদের মনে করিয়ে দেয়, বিকল্প পথ খুঁজে বের করাই এখন সময়ের দাবি। ইউরোপীয় ইউনিয়নের প্রধান ফন ডার লেয়েন বর্তমানে জাপানে অবস্থান করছেন। সেখানে তিনি টোকিওর সঙ্গে একটি প্রতিযোগিতা জোট গঠনের ঘোষণা দিয়েছেন, যার একটি বড় অংশ হবে বিরল খনিজ খাতের সহযোগিতা। তবে চীনের সঙ্গে প্রতিযোগিতা করা সহজ হবে না, কারণ চীন বহু বছর ধরে এই শিল্পে বিনিয়োগ করে শুধু বাজার নয়, দাম এবং প্রতিদ্বন্দ্বিতার পথও নিয়ন্ত্রণ করে আসছে। এই খাতটি অত্যন্ত জটিল এবং অস্বচ্ছ। নতুন খনির খোঁজ পেলেই চলবে না, প্রয়োজন সম্পূর্ণ একটি প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন কাঠামো। যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপীয় ইউনিয়নের আরও একটি সমস্যা হচ্ছে,
এর সদস্য দেশগুলো আলাদা আলাদা স্বার্থ ও অগ্রাধিকার নিয়ে কাজ করে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ না হলে ইউরোপ এত আগেই রাশিয়ার উপর নির্ভরতা কমাতো না। টম মোরেনহাউট বলেন, আমার ভয় হচ্ছে ইউরোপ সবসময়ই খুব ধীরে চলে, জরুরি অবস্থায় পড়লেই তারা হঠাৎ দৌড়ায়। কিন্তু কাঁচামালের উপর নির্ভরতার মতো বিষয় ইউরোপকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে না। তবুও যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা দেখে এবার ইউরোপ হয়তো আগেভাগেই দৌড় শুরু করতে পারে। ইলারিয়া মাজোকো বলেন, বার্তাটা স্পষ্ট, চীন ইউরোপীয় কোম্পানিগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটা একটা পরিষ্কার অর্থনৈতিক নিরাপত্তার বার্তা।